দুদকের মামলায় পলককে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে, যা বললেন জিএম কাদের। সংরক্ষিত নারী আসনে 10 জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত। আপনার শহর আপনাকেই পরিষ্কার রাখতে হবে, বগুড়ায় যা বললেন তারেক রহমান। খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশরাও কেঁদেছিলেন। বিগত সরকারগুলো কোনো ভ্যাকসিন রেখে যায়নি, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। দুর্নীতি দমন কমিশন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে একদিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 20 এপ্রিল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আলামিন তদন্তের স্বার্থে কারান্তরীণ আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ফলে মামলার তদন্তে নতুন অগ্রগতি আসবে বলে ধারণা করা হচ্ছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় 8 কোটি 73 লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন। একই সঙ্গে তার নামে থাকা 25টি ব্যাংক হিসাবে প্রায় 32 কোটি টাকা জমা এবং প্রায় 29 কোটি টাকার উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়। এসব লেনদেন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সংঘটিত হয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিংয়েরও অপরাধ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টিকে সাধারণ মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামীর অংশ হিসেবেই মনে করেন। 19 এপ্রিল এক টকশোতে তিনি বলেন, এনসিপির এমন ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতিতে খুব একটা গ্রহণযোগ্য নয়। তার দাবি, এনসিপি মূলত অন্য দলগুলোর ভোট ব্যাংক দখলের চেষ্টা করেছে এবং বিশেষ করে জাতীয় পার্টির ভোটারদের দিকেই তাদের নজর বেশি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বা বিএনপির ভোট ব্যাংক নেওয়া সহজ নয় বলেই এনসিপি বিকল্প কৌশল নিচ্ছে। জিএম কাদের আরও অভিযোগ করেন, এনসিপি এখন সারা দেশে লোক খুঁজে দলে ভেড়ানোর চেষ্টা করছে এবং আগে যাদের সমালোচনা করা হতো তারাই এখন দলে যোগ দিলে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, যা দ্বিচারিতার উদাহরণ। তিনি মনে করেন, শুরুতে নির্লোভ ও তরুণদের দল হিসেবে এনসিপি মানুষের মধ্যে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছিল তা তারা ধরে রাখতে পারেনি। একই সঙ্গে তিনি জানান, 2024 সালের 5 আগস্টের ঘটনার পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে, তবে সেটি ছিল শুধুই কুশল বিনিময়, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। সংরক্ষিত নারী আসনে 10 জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে বাংলাদেশ জামায়াত ইসলামী এবার 68টি সাধারণ আসনের বিপরীতে 11টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। এর মধ্যে ইতোমধ্যে 10 জনের নাম চূড়ান্ত করেছে দলটি। 17 এপ্রিল দলের এক সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করে জানান। বাকি 1 জন সহ পূর্ণাঙ্গ 11 জনের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। দলীয় সূত্র মতে এই তালিকায় অভিজ্ঞ নারী নেত্রীদের পাশাপাশি বাইরের 2 জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। চূড়ান্ত তালিকায় থাকা 10 জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নেসা, নীলু সহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা। অঞ্চলভিত্তিক বণ্টনে চট্টগ্রাম, সিলেট ও বগুড়া অঞ্চল থেকেও প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি দলীয় কোটায় জাতীয় গণতান্ত্রিক পার্টি সভাপতি তাসমিয়া প্রধান এবং ন্যাশনাল সিটিজেন পার্টি নেত্রী ডা. মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে। দল জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে অভ্যন্তরীণ আলোচনা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার শহর আপনাকেই পরিষ্কার রাখতে হবে, বগুড়ায় যা বললেন তারেক রহমান। গেল 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিয়েছেন, যা স্থানীয় উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনের পর তিনি জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে শহরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিকল্পিতভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর করে একটি শহর উন্নত করা সম্ভব নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, অতীতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বগুড়ায় সড়ক ও ড্রেনেজ সহ নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছিল এবং বর্তমান সরকার আবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন করে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সকাল 6:10 ঢাকা থেকে সড়ক পথে যাত্রা শুরু করে তিনি নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10:06 বগুড়ায় পৌঁছান। সকাল 11টায় তিনি বগুড়া আদালতে বার ভবনের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং পরে জেলা আদালতের সভায় বক্তব্য রাখতে গিয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর জোর দেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলেন, ন্যায় বিচার কোনো দয়া বা করুণা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, যা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এরপর তিনি পায়ে হেঁটে বগুড়া পৌরসভায় যান, আর এ সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং হাত উঁচিয়ে শুভেচ্ছা প্রকাশ করে। পরবর্তীতে তিনি বাগবাড়ি হয়ে গাবতলীর উদ্দেশ্যে রওনা হন। খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন। পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায়ের দিনটিকে একটি বেদনাবিধুর মুহূর্ত হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, যেদিন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয় সেদিন আদালত কক্ষের পরিবেশ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল এবং উপস্থিত অনেক সাংবাদিক ও পুলিশ সদস্য আবেগাপ্লুত হয়ে অঝরে কেঁদেছিলেন। তার বক্তব্য অনুযায়ী সেই দিনটি ছিল শুধু একটি রায় ঘোষণার দিন নয়, বরং গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য একটি দুঃখজনক অধ্যায়, যা দেশের মানুষের মনে গভীর দাগ কেটে যায় এবং রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত ঘটনা হিসেবে স্থান করে নেয়। 19 এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, রায় ঘোষণার পর আদালতে উপস্থিত আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আবেগের সঞ্চার হয়েছিল এবং পরিস্থিতি ছিল অত্যন্ত অস্বাভাবিক। তার দাবি অনুযায়ী বিচারক দ্রুত আদালত ত্যাগ করেছিলেন, আর ওই সময় খালেদা জিয়া অসীম সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়াকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার দৃশ্য দেশের মানুষ প্রত্যক্ষ করেছিল, যা অনেকের মনে গভীর প্রভাব ফেলেছিল। পাশাপাশি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, পরের দিন তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ সময় রিমান্ড ও কারাভোগ করতে হয়েছে। তবুও তিনি দাবি করেন যে সব ধরনের নির্যাতন সত্ত্বেও তারা গণতন্ত্র ও জনগণের পক্ষে অবস্থান ধরে রেখেছেন। বিগত সরকারগুলো কোনো ভ্যাকসিন রেখে যায়নি, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারগুলো দেশের জন্য কোনো ভ্যাকসিন মজুত রেখে যায়নি, যার ফলে বর্তমান সরকারকে দায়িত্ব নেওয়ার পরপরই একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তিনি জানান, টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা ভেঙে পড়ায় দেশের বড় একটি শিশুগোষ্ঠী প্রয়োজনীয় সুরক্ষা থেকে বঞ্চিত ছিল। এর ফলেই হামের মতো সংক্রামক রোগ আবার মাথাচড়া দিয়ে উঠেছে। তবে সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক সংস্থা গ্যাভি এবং ইউনিসেফের সহায়তায় জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করেছে এবং তা দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পূর্ববর্তী সময়ের অব্যবস্থাপনার কারণে সরবরাহ ব্যবস্থা প্রায় অচল হয়ে গিয়েছিল, যা পুনরুদ্ধার করতে বর্তমান সরকারকে তাৎক্ষণিকভাবে কাজ করতে হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলার একাধিক উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং ধীরে ধীরে তা সারা দেশে সম্প্রসারণ করা হচ্ছে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, টিকাদান জোরদার হওয়ায় কয়েকদিনের মধ্যেই হামের সংক্রমণ কমে আসবে। একই সঙ্গে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু সরকারের উদ্যোগ নয়, জনগণের সহযোগিতাও জরুরি, তাহলেই দ্রুত একটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।